রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, দাবি পূরণে আশ্বাস মিললেও অর্থ মন্ত্রণালয়ের চিঠি চায় আন্দোলনকারীরা। ওমরা ও ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি। পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। মূল্যস্ফীতির চাপে দিশেহারা সীমিত আয়ের মানুষ, আয় ব্যয়ের ভারসাম্য রক্ষায় নীতিমালা প্রণয়নের তাগিদ। এবং মাঘের শীতে সজীব উত্তরের কৃষি অর্থনীতি, পণ্য সংরক্ষণ এবং বিপণনে ন্যায্যতা প্রতিষ্ঠার অপেক্ষায় ফসলের কারিগর। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ এবং শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার রাত 12টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি বন্ধ আছে সারা দেশের ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। রেলের রানিং স্টাফরা জানান, বাড়তি কাজের ভাতা এবং সুবিধা সীমিত করার সিদ্ধান্ত বাতিল সহ বেশ কিছু দাবিতে গেল 4 বছর ধরে আন্দোলন করে আসছিলেন তারা। তবে প্রতিবারই তাদের আশ্বস্ত করা হলেও দাবি মানা হয়নি বলে জানান তারা। রানিং স্টাফরা বলেন, তাদের ভাতা পাওয়ার তাদের এই অধিকার ফিরিয়ে দেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে। এদিকে মন্ত্রণালয়ের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে এই ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানালেও সাড়া দেননি আন্দোলনকারীরা। তারা বলছেন, অর্থ মন্ত্রণালয়কে বিষয়টি স্পষ্ট করে চিঠি দিতে হবে। আমরা এখন একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের যে 23/11/2025 একটা পত্র দেওয়া হয়েছে রেল মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, ওটা বাতিল করতে হবে এবং 3/11/2021 যেটা দেওয়া হয়েছে এটাও বাতিল করতে হবে। এটা তারা বলছে, বাট সেটা আমাদের কাছে দৃশ্যমান কিছু না এবং আমরা যেটা চাচ্ছি বিশ্বাসযোগ্য কোনো কিছু না। তাদের প্রতি এটা কয়েকবার বলছি, আমরা তাদের প্রতি আর আস্থা রাখার সুযোগ নেই। ট্যুরে যাওয়ার জন্য বাড়াইছি, কিন্তু ট্রেন চলতেছে না। আমরা চিন্তা করছি যে অনলাইনে টিকিট কেটেছি, টাকা ফেরত পাবো কি পাবো না। আমার গাড়ি আসলে আগামীকাল সকাল 6:30 আমি এখন এসে শুনতেছি যে আমার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে কি করব আসলে আমি বুঝতেছি না যে আমি কোন দিকে যাব। সমস্যা হবে কি, মানে কাজ কাম সব সময় করি, একটু কাজ কাম আর কি 1 দিন 2 দিন 5 দিন আর কি একটু চলতে কষ্ট হয়। এদিকে আজ দুপুর 2টার মধ্যে চাকরি জাতীয়করণের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। এর আগে গতকাল 6 জনের একটি প্রতিনিধি দলের কাছে রোববারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রমনা থানার ডিসি। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। রোববার পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া আর কর্মসূচিতে লাঠিচার্জের পর থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। পুরো কর্মজীবনে বেতন না পাওয়া শিক্ষাগুরুরা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে নিজের আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধিকার আদায়ের লড়াই করে চলেছেন। 37 বছর প্রতিষ্ঠানে পাঠদান করিয়েছেন, অথচ কোনো বেতনই পাননি। তাই বাধ্য হয়েই শিক্ষকতার পাশাপাশি কারো কারো জীবিকার মাধ্যম হয়েছে ভ্যান চালানো কিংবা কৃষিকাজও। এগুলো বলতে আমাদেরকে লজ্জা লাগে। সেটা হলো যে ইবতেদায়ী শিক্ষকরা ওই 9টা থেকে 3টা পর্যন্ত ক্লাস করার পর বাকি সময়টা কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়। কৃষিটা কইরা তারপরে মাদ্রাসা ডিউটি শেষ করে বাদে আবার বিকালে কাজ করছি, কামলা দেয়া করছি, এইভাবে আর কি অল্প দেয়া আমাদের সংসার মানে শোচনীয় অবস্থা। দেয়ালে পিঠ থেকে যাওয়া এই শিক্ষকরা এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে চান না। এই সামনে বাজেটে দিতেছি, এখন অর্থ বাজেট কম আছে, এরকম আশ্বাস দিয়ে রেখেছে আমাদেরকে যদি আগে ডাইরেক্ট না বলে দিত যে তোমাদেরকে জাতীয়করণ করা হবে না, তোমরা মিথ্যে স্বপ্ন দেখো না, আশায় থেকো না, তাহলে ভাই আমরা অন্য চেষ্টা করতাম। বৈষম্য বিরোধী সরকার ইনি বৈষম্য রাখবেন না, সেই কারণেই ওনার কাছে আমাদের এই করা। সব সরকার তো আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো সরকার তো আমাদের
না বৈষম্যের যে আমরা শিকার অবস্থায় আছি। আগামী দিন সকল ছাত্র ছাত্রী নিয়ে এই মাঠে চলে আসবে আমাদের সাথে একই সাথে আন্দোলন করার জন্য। আন্দোলনের এক পর্যায়ে শাহবাগ থানায় রমনা জোনের ডিসির সাথে সাক্ষাৎ করেন শিক্ষকদের 6 জনের প্রতিনিধি দল। এ সময় শনিবারের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি সুশৃঙ্খল আন্দোলনে পুলিশ বাধা হবে না বলেও আশ্বাস দেন তিনি। গতকালকে ঘটনা তো ঘটে গেছে, ওনারা জানেন এটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের পক্ষ থেকে বাড়াবাড়ি ছিল, আমাদের পক্ষ থেকে হয়তো কিছু বাড়াবাড়ি ছিল। এই বিষয়টা নিয়ে আমি কথা বলা, আমি এটা নিয়ে ওনাদেরকে বলেছি যে এটা যেটাই হয়েছে আমাদের পক্ষ থেকে যদি ভুল ত্রুটি থাকে তো সেটা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে সেটা আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নেবেন। অধিকার আদায়ের রাস্তায় মার খেতে হবে না, এই আশ্বাস পেলেও চাকরি জাতীয়করণের কোনো লক্ষণ দেখতে না পাওয়ায় মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। আমাদের অভিভাবকের কাছ থেকে অর্থাৎ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের উপর, তার সিদ্ধান্তের উপর আমরা আগামীকাল দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখন অপেক্ষা সরকারের ঊর্ধ্বতন কারোর কাছ থেকে দাবি আদায় করেই বাড়ির পথ ধরা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। এদিকে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। চলতি সেশন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ রাজধানীর বড় 7টি কলেজ বন্ধ হচ্ছে ভর্তি কার্যক্রম। সোমবার দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও জানান, কলেজগুলো কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি। উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি। পরে অসৌজন্যমূলক ব্যবহারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ এবং হামলার প্রতিবাদে নিউ মার্কেট থানার ওসি অপসারণের দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে, এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। হজের পর এবার ওমরা এবং ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে সৌদিগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যেই টিকা দিয়ে নির্দেশনাও জারি করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও অল্প সময়ের নোটিসে সবার টিকা নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছে হজ এজেন্সিগুলো। যদিও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুদ আছে বলছেন ধর্ম উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাইম আবির। হজ ওমরা সহ বিভিন্ন কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান অনেক মানুষ। এর মধ্যে বছরে সরকারি হিসেবে 2.5 লাখ আর বেসরকারি হিসেবে কমপক্ষে 5 লাখ মানুষ যান শুধু ওমরাহ পালনে। এছাড়া হজ ও ভিজিট ভিসায় সেই অঙ্ক পৌঁছায় 8 লাখের উপর। গেল বছর বাংলাদেশি হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার, আর এবার যুক্ত হলো ওমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনেচ্ছুরাও। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নেওয়া হয়েছে সতর্কতায় বলা হয়েছে হজ, ওমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনোচ্ছুদের ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে টিকার সনদ। 3 বছরের মধ্যে পলিস্যাকারাইড এবং 5 বছরের মধ্যে কনজুগেট টিকা নেওয়া থাকলে নতুন করে টিকা নিতে হবে না। আগামী 10 ফেব্রুয়ারি থেকে টিকার এই নির্দেশনা কার্যকর করা হবে।
10 তারিখ থেকে যারা ট্রাভেল করবেন তাদেরকে মেনিনজাইটিসের ভ্যাকসিনটা দেওয়া ম্যান্ডেটরি। শুধুমাত্র উমরা এবং ভিজিটের জন্যই এই ভ্যাকসিনেশন প্রয়োজন। এ ব্যাপারে নির্দেশনাগুলো সবাইকে দিয়েছি, সকল এয়ারলাইন সম্মানিত যাত্রী, স্টেক হোল্ডার এবং আটাপকে দিয়েছি। কিন্তু মেনিনজাইটিস টিকা নিয়ে সৌদি সরকারের কেন এত কড়াকড়ি? হজের সময় আসলে এটা একটা হওয়ার সম্ভাবনা আছে, অনেকগুলি লোক একসাথে বসবাস করে, লালাটা হয়তো বা নিজের মুখমণ্ডল থেকে অন্য জায়গায় স্পর্শ হবে, সেখান থেকে আরেকজন ব্যক্তি আক্রান্ত হয়ে যেতে পারে, যেই জন্য এই ভ্যাকসিনটাকে কিন্তু আপনার বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকা বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছে হজ এজেন্সিগুলো। তারা বলছে এত অল্প সময়ের নোটিসে সব উমরাহ যাত্রীদের টিকা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। অভিযোগ রয়েছে টিকার অপ্রতুলতা নিয়েও। যে কটা হাসপাতালের মধ্যে টিকা পাওয়া যায় ওইখানে কিন্তু মানে টিকা কিন্তু অ্যাভেলেবেল নাই। এই যে একটা হজবরল অবস্থা রয়ে গেছে, এটা তো অবশ্যই আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবের কমিটি না থাকে, প্রশাসক তো আছেন, তিনি তো এখন মনে হয় আরও বেশি কাজ করতে পারবেন, যেহেতু যুগ্ম সচিবনী। আমরা মনে করি এই বিষয়টাতে সরকারের আরও আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। যখনই সৌদি সরকার থেকে এই বিষয়টি আমাদের মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তখন থেকে এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ বা আমরা লক্ষ্য করছি না। মেনিনজাইটিসের টিকা যদিও টিকা নিয়ে উদ্বিগ্ন না হবার পরামর্শ ধর্ম উপদেষ্টার। তিনি বলছেন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সাথে কথা বলেছি, ডিজি হেলথ ওনার সাথেও কথা বলেছি। ওনারা আমাকে বললেন 10 ফেব্রুয়ারি থেকে যেটা মেনিনজাইটিস টিকাটা বাধ্যতামূলক ম্যান্ডেটরি করা হয়েছে, সিভিল সার্জনকে বলা হয়েছে, অতএব ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা পর্যাপ্ত আছে, অভাব হবে না। তবে হজের মতো সরকারিভাবে নয়, উমরাহ যাত্রীদের নিজের টাকা খরচ করেই নিতে হবে এই টিকা। ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রে মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের টিকা পাওয়া যাচ্ছে। নাইম আবির, এখন, ঢাকা। গত কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতিতে টালমাটালভাবে সংসার চালাচ্ছেন চাকরিজীবীরা। পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে খাদ্য মূল্যস্ফীতিতে 14% ছাড়িয়ে গেলে ঋণ করে জীবন ধারণ করতে হয়েছে পেশাজীবী মানুষদের। যেখানে বেতন বৃদ্ধির হার মূল্যস্ফীতি থেকে 1 থেকে 2% বেশি হতে হয়, সেখানে খরচ কয়েক গুণ বাড়লেও কর্মজীবী মানুষের আয় বেড়েছে নামমাত্র। তাই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ব্যয়ের সাথে আয় বৃদ্ধির পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বাকিরা জানাবেন আতর নিয়ন। নিত্যপণ্যের লাগামহীন দামে সংসার যেন টালমাটাল। জীবন ধারণের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। অনেকে খাবার সহ বিভিন্ন পণ্যের ব্যবহার কমিয়ে দিয়েও টানতে পারছেন না খরচের লাগাম। সংসারের আয় ব্যয়ের হিসাব মেলানো হয়ে উঠছে কঠিন। আয় ব্যয়ের এই বড় বৈষম্যের জের গত কয়েক বছর ধরে টানছে মানুষ। এর মধ্যে ঊর্ধ্বগতির বাজারে খরচ বহনে বেশি হিমশিম খেতে হচ্ছে স্বল্প বেতনের মানুষের। গত কয়েক বছরে খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে অনেক আমিষ, আর বাজারের ফর্দে কাটছাট করেই চলছে সংসারের নানা খরচ। না, বেতন বাড়ে না, সেটা তো বললাম। ওই জন্যই ওই যেটা আছে আগে সেটার ভিতরে থেকে মেনু থেকে বাদ পড়ে যায়। মানুষের খুব অসুস্থ না, যারা সাধারণ হেনে দলীয় শ্রেণী হলো কয়টা, একটা উচ্চ শ্রেণী যারা ব্যাংকের লোন টোন টাকা পয়সা নিয়ে সরকারি টাকার লোক, আমাদের গরিবের টাকা মইরা যারা বড় হয়ে রয়েছে, তারা হলো একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হলো মধ্যবিত্ত, যেটা আমরা। আরেকটা নিম্নবিত্ত, আর একটা একদম নিম্নবিত্ত। ওই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এই 3টা শ্রেণীতে আমরা একদম পিছা গেছি। সিন্ডিকেট আছে, চাঁদাবাজি আছে, এখনো চাঁদাবাজিও বন্ধ হয় নাই। এখন আমরা এগুলা সাফার করতেছি। আমরা বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়লেও বেতন বাড়ে না চাকরিজীবীদের। প্রতিষ্ঠানের আয় বাড়লেও কর্মীর জীবনে তার সুফল মেলে না। চাকরির বাজারে টিকে থাকতে বাড়তি চাপ কাঁধে নিয়েই চলে কর্মজীবন। একটা মানুষের যে আর্নিং সোর্স বাংলাদেশের, তো ওই বেতনে যে দ্রব্যমূল্যর যেই ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে মানুষ এভাবে লাইফ লিড করতে পারে না। যা আছে সব কিছুর দামই বাড়তি, সুতরাং আমাদের সাধারণ জীবনযাত্রার জন্য এটা অবশ্যই একটু অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। বর্তমান যে বাজারের দ্রব্যমূল্য, তাতে আমরা যে টাকা বেতন পাচ্ছি সরকারি কর্মচারীরা, এই টাকা দিয়ে আপনার মনে করেন সংসার পরিচালনা করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আয় অনুযায়ী আমাদের আসলে কেনার সামর্থ্য হচ্ছে না। আর পাল্লা তো বাড়েইনি, খরচের পাল্লা বাড়ছে, আয় কম খরচ বেশি। প্রতি বছর বেতন বৃদ্ধির কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানই কম মুনাফার অজুহাতে তা থেকে বঞ্চিত করে কর্মীদের। আবার কিছু প্রতিষ্ঠান মূল্যস্ফীতি বা বাজার বিবেচনা না করেই নামমাত্র বৃদ্ধি করে বেতন। এই বয়সে তো আর কিছু করতে পারি না, একটা মালিকানা চাকরি করি, এই কোনোরকম ডাইল ভাত খেয়া
চলতে পারি না। আমাদের স্যালারি বাড়ে না, আমাদের বাচ্চা বাচ্চা নিয়ে সংসারিক চলা খুবই কষ্ট, আমার ছেলেমেয়ে লেখাপড়া খুবই কষ্ট। এখন আমরা কোন পথে যাবো সেই রাস্তা খুঁজে বের করতে পারছি না। মূল্যস্ফীতি হইতাছে এত করে গা একটা শ্রেণী গিয়ে মোটামুটি গা সারা জীবনে গা তার মানে আশা পূরণ হবে না। আমরা প্রত্যেক মাসে ভর্তুকি দিচ্ছি, যেখানে এই বয়সে জমা করার কথা সেখানে আমরা ভর্তুকি দিয়ে চলতেছি। বাজারের সাথে পরিবারের যে খরচ বাড়ে তা মেটাতে বাড়তি চাপের কথা জানান কর্মজীবীরা। ইনক্রিমেন্টের বিষয়টা একেবারে অবহেলিত থাকে, এটা একদম ওপেন একটা সত্য কথা। ইনক্রিমেন্ট তো দূরের কথা, তাদের কিন্তু বছরে যে একটা ন্যূনতম বেতন বাড়ানোর কথা সেটাও বাড়াচ্ছে না। আমাদের বাস্তবতায় দেখি যে আমাদের যে চাকরিতে যে বেতন সেই 11%, 10% হারে কিন্তু কখনোই কারো বেতনই বাড়ে নাই। প্রত্যেক বছর যে খরচের পরিমাণ যে হারে বাড়তেছে, বেতন তার সে হারে বাড়ে না। সংসার ও বাজার খরচ মেটাতে কষ্টের কথা জানান সরকারি কর্মচারীরাও। জানান পতিত আওয়ামী সরকারের আমলে পে স্কেলের নীতির মাধ্যমে তাদের কষ্ট বাড়িয়েছে। বেতনে নির্ধারণ হবে আপনার বাজার দরের উপরে, এগুলো না করে ওনারা আমাদেরকে 5% আমরা ইনক্রিমেন্ট আগেও পাইতাম, ওনারা আমাদেরকে 5% উনি বলছে যে কি যেন একবার দিয়ে ফেলাইছে আমাদের। 5% ইনক্রিমেন্ট কিন্তু কখনোই মানে যৌক্তিক হতে পারে না। সেক্ষেত্রে ইনক্রিমেন্টটা মূলত মুদ্রাস্ফীতির সাথে বিবেচনা করে সরকার দেয় না, এটা মূলত দেয় একজন সিনিয়র জুনিয়রিটি, এটা হিসাব করে। এই জন্য সবার জন্য 5% হারে দেওয়া হয়। আমাদের এই 5% ইনক্রিমেন্টটা এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না। কেন সাফিসিয়েন্ট না? যাদের বড় বড় কর্মকর্তা আছে তাদের স্কেলটা বড়, তাদের ইনক্রিমেন্টটাও অনেক বেশি বড় হয়। কারণ আমরা যেখানে বছরে 1000 টাকা ইনক্রিজ হয়, তাদের হয় 4000, 5000, 6000 টাকা ইনক্রিজ হয়। আর আমাদের বর্তমান বাজার কিন্তু সবার জন্য একই বাজার, সব দিক দিয়ে আমাদের ব্যয় বেশি। আয় অনুযায়ী ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে। একজন চাকরিজীবী মানুষের প্রতি বছর যে হারে পারিবারিক এবং সার্বিক খরচ বৃদ্ধি পেয়ে থাকে সেই হারে তার বেতন বৃদ্ধি পায় না। সর্বোচ্চ 5 থেকে 10% হারে বেতন বৃদ্ধি পেয়ে থাকে। সেক্ষেত্রে সংসার ও বাজার খরচ মেটাতে অনেকটাই হিমশিম খেতে হয় একজন কর্মজীবী মানুষের। এতে ঋণ ও হতাশাগ্রস্তের পাশাপাশি মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগতে দেখা যায়। তাই বাজার বিবেচনায় বেতন বৃদ্ধির সঠিক নীতিমালায় এর সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন পেশাজীবীরা। গবেষণা বলে স্বাভাবিক জীবনযাপনের জন্য মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতি থেকে 1-2% বেশি হতে হয়। অথচ গত 1.5 যুগে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হার থেকে অনেক বেড়েছে। তথ্য বলছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়েছে। তবে সঠিক তথ্য গোপন রাখা এই হার আরও বেশি। তাই খরচের সাথে আয় না বাড়ায় স্বল্প আয়ের মানুষের একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, তেমনি স্বাভাবিক জীবন বিপন্ন হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে জীবনযাত্রা ব্যয় নির্বাহ করার জন্য প্রত্যেক ব্যক্তি এবং তার পরিবারকে প্রতি বৎসরই কিছু কিছু অতিরিক্ত খরচ করতে হয়। সুতরাং এই সামগ্রিকভাবে খরচটা যাতে নির্বাহ করার জন্য যাতায়াতের সমস্যা না হয়, সেই জন্য যারা চাকরিজীবী আছেন তাদের প্রতি বছরই একটি সুনির্দিষ্ট মাত্রায় বেতন বৃদ্ধি পাওয়া উচিত। অন্যদিকে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ব্যয়ের সাথে আয় বৃদ্ধির পরামর্শ দেন অর্থনীতিবিদরা। কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট কোলা বলে, তো সেটা ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সেখানে মজুরি, বেতন ইত্যাদি বাড়ানো হয়, যাতে অন্তত পক্ষে সাধারণভাবে একটা ক্রয় ক্ষমতাটা একটা স্থির পর্যায়ে থাকে এবং তারপর কয়েক বছর পর পর তো তখন একটা রিভিউ করা হয়, এটাকে একটা পর্যালোচনা করে তখন বাড়ানো হয়। সো এইটা একটা চিন্তা করা যেতে পারে। গত 15 বছরের উন্নয়নে আহারের পাত থেকে স্বাদ আর সাধ্যের উপাদান বিয়োগ করে আয় ব্যয়ের হিসাবে ভর্তুকি মেটাতেই কঠিন সময় পার করছেন খেটে খাওয়া মানুষেরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শেষের দিকে শীতকাল, প্রকৃতির অঙ্গ জুড়ে এখন কুয়াশার পিরান। সে চাদর সরিয়ে গাছিদের রস, মোবালদের মধু আর চাষিদের সোনা ফলানোর চেষ্টা বাংলার পরতে পরতে। কারণ হেমন্তের উপহার যদি হয় কৃষাণীর থালা ভরা ভাত, শীত যেন যোগায় সেই সাদা ভাতের রসনা। দুর্ভোগকে আপন করে নেয়ার শীত হয়তো পেয়েছে কারো কারো ঠোঁট উল্টানো অনুযোগ, তাতে যেন এই ঋতুর কিছুই আসে যায় না। প্রকৃতির কাছে মাঘের শীত যেন লজ্জা না ভাঙা এক নববধূর মুখ। মাঘের শীতে উত্তরের অর্থনীতি দেখুন মোকাররম হোসেনের প্রতিবেদনে, ছবি তুলেছেন আশিকুর রহমান। শুকনো নদী, বাঁশের সাঁকো, নদীর ওপারে বিছানো সবুজ শাড়ির হলদে পাড়,
এপারে খেজুর গাছের উদর থেকে নিঃসৃত রসের ভারী গন্ধ। দিগন্ত জুড়ে কুয়াশার সঙ্গে রোদের কানামাছি খেলা। ভরা মাঘে উত্তর জনপদের মাটি, বায়ু আর শরীরে এখন হিমশীতল পরশ। পৃথিবীকে গভীর ঘুমে আচ্ছন্ন রেখে জেগে থাকে রাত। তারও আড়মোড়া ভাঙে কুয়াশার কোলাহলে। আর একটু ঘুমাতে চাওয়া প্রকৃতিকে জাগিয়ে তোলে বাংলার কৃষাণ, কৃষাণী আর ভূমিপুত্ররা। তারা যেন বলে, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। গ্রামের ঘরে ঘরে এখন হেমন্তের উপহার। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গৃহ ভরা সুখ আর মন ভরা সুর নিয়ে চাষিদের বাসন্তী ফসল রোপণের ব্যস্ততা। শীতের আবহের সঙ্গে নিবিড় সম্পর্ক যে ফসলের, সে হাসিতে যেন ভরে উঠেছে কৃষকের জমিন। যার যতটুকু আছে তাই নিয়ে যেন উর্বর মাটিতে সোনা ফলাবার প্রাণপণ চেষ্টা। এজন্যই বুঝি শীতকে বলা হয় পৃথিবীর তীব্রতম ঋতু। প্রবাদ আছে, এক শীত টিকে যাওয়া মানে আরেকটি নতুন জীবন। শীত আসে, শীত যায়, কিন্তু জীবন কি বদলায়? কৃষি জমি আছে, যখন তো কৃষিকাজ করতে হবে, এর মধ্যে আমাদের করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টে জীবনযাপন করি। বেশি একটা লাভ নাই, সারের দাম তো এতে মানে একটা বেশি পোষায় না, ওতে আর কি করি। আলুর বাজার খারাপ, পেঁয়াজের বাজারও খারাপ, মরিচের বাজারও খারাপ, মানে কাঁচামাল বলতে এখন কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে। পৌষ আর মাঘ জুড়ে হিমেল সন্ধ্যায় উনুনে মচমচে পিঠা হয়ে ওঠে কারো স্বাদ আস্বাদন আর কারো জীবিকার উপলক্ষ। শহর কিংবা গ্রামের মোড়ে মোড়ে ভেসে আসে অভিন্ন ঘ্রাণ। এদিকে শহরবাসীর ব্যাগ ভর্তি সদাই আর ফ্রিজ ভর্তি যে রসনা, তার যোগানো তো এই ধূসর মাঠ থেকেই। আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল শাক, পালং শাক, শালগম, সিম, টমেটো, পেঁয়াজ পাতা, মটরশুঁটি, ধনেপাতা সহ আরও কত কি। কৃষক ভাইদের জন্য কিন্তু এটা দারুণ একটা সময়। হেমন্তের শেষে যে একদম শীতের যে আগমন, এই আগমনের মাঝামাঝি সময় তারা যে ফসলগুলো বাজারে নিয়ে আসে, তারা খুব ভালো একটা দাম পায়। তো এটা শীতের একটা আশীর্বাদ আমি বলতে পারি। তবে কৃষি উৎপাদনের পর শস্য সংরক্ষণ, বিপণন সহ সকল আয়োজনে গুরুত্বহীন এ মাটির স্বজনরা। কেবল কোনো রকমে খেয়ে পড়ে দিনানিপাতেই তাদের সন্তুষ্টির ঢেকুর। শীতের অর্থনীতি তাদের খেরো খাতায় কতটা স্বাস্থ্যবান? এই শীতের ভিতরেও যে সমস্ত খাদ্যশস্য আমরা উৎপাদন করি, সেগুলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক বড় সহায়ক হয়ে থাকে সারা বছরের জন্য। ভালো উৎপাদন করা, বেশি উৎপাদন করা কি অপরাধ? মানে যে অপরাধে ভুগছে আমাদের ফুলকপি চাষিরা, এটার তো সেকেন্ড ধাপের প্ল্যান থাকা উচিত, যেটা আমরা এদেরকে এই পরিমাণটাকে আমরা দেশের বাইরে পাঠাবো, রপ্তানি করব, অথবা প্রসেস ইন্ডাস্ট্রিতে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ওভারঅল একটা সুন্দর বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে, আবার একটা পরিকল্পনা মাফিক একটা কৃষি তৈরি হবে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নিয়ে আসা কবি জীবনানন্দ দাশ তার বাংলা কবিতায় শীতকে করে তুলেছেন উপভোগ্য। বুকের সবটুকু শীতলতা ঢেলে তিনি কবিতার নির্মাণ করেছেন হিমশীতল প্রেমের তোরণ। তার কলমেই বলা যায়, সব পাখি ঘরে আসে, ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ঠিক যেমন কুয়াশার ঘোমটা দিয়ে মুখোমুখি প্রকৃতি আর শীত। মোকাররম হোসাইন, এখন রংপুর। এদিকে পঞ্চগড়েও জেকে বসেছে মাঘের শীত। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে দুর্ভোগ বেড়েছে প্রায় সব শ্রেণীর মানুষের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, জানাবেন আজ জেলায় শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে, আর শিগগিরই তাপমাত্রা বৃদ্ধির কোনো আভাস মিলেছে কিনা আবহাওয়া অফিস থেকে? রওশন, আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয়, কারণ উত্তরে হিমালয় কাছে থাকে, কিন্তু বরাবরই এই জেলায় শীতের তীব্রতা একটু বেশি থাকে। এখানে শীতের আগমন যেমন আগে হয় এবং শীতের প্রস্থানও কিন্তু অনেক পরে হয়, এবং আমরা দেখেছি মাঘের শুরু থেকেই প্রান্তিক জেলায় চলছে যে শীতের তীব্রতা, এবং শীতের তীব্রতা কিন্তু দিন দিন বাড়ছে, এবং আমরা দেখেছি যে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। এবং গত কয়েকদিনের যদি চিত্র বলি, বেশিরভাগ সময় কিন্তু তাপমাত্রা বিরাজ করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কিন্তু 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং শীতের যে তীব্রতা সেটিও কিন্তু বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় কিন্তু শীতের তীব্রতা থাকছে। আমরা দেখছি গত কয়েকদিনের যে চিত্র, দিনে সূর্যের দেখা মিললেও এবং বিকেল গড়াতে কিন্তু তাপমাত্রা নামতে থাকে এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরে, কখনো ঘন কুয়াশা থাকে, কখনো কিন্তু হালকা কুয়াশা থাকে এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু এই জনপথের উপর দিয়ে বয়ে যায় এবং শীতের তীব্রতা বাড়ে। পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দৈনিক আয় নির্ভর মানুষরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। যারা দিন আনেন দিন খান, এই শ্রেণীর মানুষরা সবচেয়ে বেশি কষ্ট করেন বলে আমরা দেখেছি। এবং পঞ্চগড়ের বালি পাথর শ্রমিকদের কথা যদি বলি, যারা এই কনকনে ঠান্ডার মধ্যে এই নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা বালি এবং পাথর উত্তোলন করে দেন, তারা কিন্তু বেশিরভাগ সময়ই তারা সময় মতো কাজে নামতে পারেন না। তারা অপেক্ষা করেন কখন সূর্যের দেখা মিলবে, তারপরে তারা কাজে নামেন এবং এই সময়টিতে কিন্তু বেশিরভাগ শ্রমিক বেকার হয়ে পড়েন। তো এই এখন পর্যন্ত পঞ্চগড়ের যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 45,000 শীতবস্ত্র দেওয়া হয়েছে জেলা অসহায় দরিদ্র মানুষদের। আর আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন জানুয়ারি শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এবং শীতের তীব্রতা কমতে পারে। আজ এই মুহূর্তে কিন্তু চারপাশে কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা এবং কুয়াশা কিন্তু বাড়ছে। তো রসন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। শীতের তীব্রতার খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান। মেহেরপুরে আলুর বাম্পার ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। বিঘায় 80 মণ করে আলু উৎপাদন হলেও তা বিক্রি হচ্ছে মাত্র 35,000 থেকে 40,000 টাকায়। অথচ প্রতি বিঘা আলু উৎপাদন করতেই খরচ হয় 45,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। সে হিসেবে প্রতি বিঘায় একজন কৃষককে আলুতে লোকসান গুনতে হবে কমপক্ষে 10,000 টাকা করে। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। প্রতি বছর জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠ থেকে আলু তোলা হয়। চলতি মৌসুমে আলু মাঠ থেকে তুলে ইতোমধ্যে বাজারজাত করা শুরু হয়েছে। এবার সংকটের কারণে আলু বীজের দাম ছিল দ্বিগুণ, পাশাপাশি সার, কীটনাশক ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচও। প্রতি বিঘা আলু চাষ করতে খরচ পড়েছে 45,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। খরচ বাড়লেও উৎপাদন ভালো হওয়ায় লাভের আশা ছিল কৃষকদের, কিন্তু হঠাৎ দাম পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। 40 বিঘা আলুতে আমাদের হিসাব করে দেখছি 4 লাখ টাকা লস। আবাদ করে আমাদের পোষাইছে না চাষিদের, মুনিশ খরচ বেশি, তেলের দাম বেশি, সারের দাম বেশি। গত কয়েক সপ্তাহ আগেও মেহেরপুরের বাজারে প্রতিমণ আলু বিক্রি হয়েছে 1600 থেকে 1700 টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 600 টাকায়। মাঠ থেকে কিনলে দাম আরও কম, প্রতি বিঘা আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40,000 টাকায়। এতে বিঘায় লোকসান গুনতে হচ্ছে 10,000 টাকা। ভরা মৌসুমে লোকসানের হাত থেকে বাঁচতে ন্যায্য দাম নিশ্চিত করার দাবি কৃষকের। হঠাৎ করে দাম কমে গিয়ে আলুটার বাজার এখন 15 টাকা আসছে, এতে হলো চাষিরা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছে। আলু তো ব্যাপারটা আসেই না, আমরা ছোট ব্যাপারে দেখলে টুকটাক তুলে হাটে ঘাটে দিয়ে আসি। এদিকে কৃষি বিভাগের দাবি দাম কম হলেও উৎপাদন ভালো হওয়ায় লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব। সব ফসলই একটু উৎপাদন মৌসুমে দামটা একটু কমে আসে। চাষিদের দাবি আছে যে আমাদের আরেকটু দাম যদি আমরা বেটার পাই, তাহলে হয়তো তাদের যে লাভটা থাকবে বা তারা এটা উৎসাহিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 930 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয়েছে 1115 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 200 হেক্টর বেশি। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25 টন। এখন মেহেরপুর। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি সড়কের বিশাল অংশে ধস নেমেছে। প্রভাবশালী চক্র সড়কের পাশে থাকা খালের মাটি ইট ভাটায় বিক্রির কারণে এটি এখন ঝুঁকির মুখে। এলজিইডির নির্মিত এই সড়ক স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও খাল থেকে মাটি উত্তোলন বন্ধ হচ্ছে না। তবে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন জসিম পারভেজ। যাতায়াতের সুবিধার্থে কয়েক যুগ আগে ধানখালী, চম্পাপুর ও টিয়াখালী ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপন করতে এলজিইডি নির্মাণ করেছিল এই সড়ক। কিন্তু সম্প্রতি টিয়াখালীর পাশের সরকারি খালের মাটি প্রভাবশালী একটি চক্র ইটভাটায় বিক্রি করছে বলে অভিযোগ স্থানীয়দের। গেল বছর নভেম্বরে খালের পানি সেচ দেওয়ার সময় সড়কের বিশাল অংশ ধসে খালের মধ্যে পড়ে যায়। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 3 ওরা এসছে, মানা করছে, ওরা যেহেতু এসছে সময় হয়ে গেছে, এটা না আসলে পড়তে না। এই দেখি এই অবস্থা, তখন চিন্তা করলাম যে এইটাই যখন পড়লে তা আমার এই পুকুর বা আমার ইয়া তো থাকবে না, কিছু সবই তো বিলীন হয়ে যাইবে। মালিকের চালানোর আগে
আর আগে তো পানি আসলে দেখে ভাঙে নাই, ইসার পরে ভাঙলা দিয়ে দিছে। কাটাইছে হলে ছানি, আর আজকের রাত্রে ভেঙে পড়ছে। সরকারি খালের মাটি বিক্রি বন্ধ করে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি উপজেলা প্রশাসনের। একটা প্রভাবশালী মহল সরকারি খাল থেকে মাটি কেটে নেওয়ার ফলে খালপাড়ের যে রাস্তা ছিল রাস্তাটি ধসে পড়ে গিয়েছে এবং জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে। রোডটা আমি সরজমিনে ভিজিট করব এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে স্যার আছেন স্যারের সাথে আমি কথা বলবো যে এইটার বিষয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় এবং কিভাবে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া যায়। প্রভাবশালী চক্রের হাত থেকে খালটি মুক্ত করে সরকারি রক্ষণাবেক্ষণে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। এখন কলাপাড়া। এবার জানাবো দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে চীনের হাত থেকে নিজেদের দ্বীপ রক্ষা হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তাইওয়ানবাসী। তাইপের নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এই উৎকণ্ঠার মধ্যেই আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি করছে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মার্কিন ঘেঁষা প্রেসিডেন্ট লাই চিংদের দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপিকে বেকায়দায় ফেলতে মরিয়া বিরোধী দল কুমিনতাং কেএমটি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ এবং সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস হিসেবে খ্যাত তাইওয়ানের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এই দ্বীপাঞ্চলটিকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। তবে নিয়ন্ত্রণ না থাকায় বল প্রয়োগের মাধ্যমে তাইপেকে নিজ কবজায় নিতে মরিয়া বেইজিং। এর জন্য 2027 সালের মধ্যে চীনা প্রেসিডেন্ট তার বাহিনীকে স্বশাসিত দ্বীপটিতে আক্রমণ চালাতে প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশও দিয়ে রেখেছেন বলে দাবি করে আসছেন মার্কিন গোয়েন্দারা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যাত্রা শুরু হলো, যিনি গত বছর অভিযোগ তুলেছিলেন যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পের 100%ই চুরি করে নিয়ে গেছে তাইওয়ান। এছাড়াও মন্তব্য করেন, নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতের বিনিময়ে তাইওয়ানের উচিত যুক্তরাষ্ট্রকে অর্থ দেয়া। এমনকি তাইওয়ানকে তার প্রতিরক্ষা ব্যয় জিডিপির 10% পর্যন্ত বাড়াতে বারবার আহ্বানও জানিয়ে আসছেন ট্রাম্প, যা বর্তমান বরাদ্দের চেয়ে 4 গুণ বেশি। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্পের প্রত্যাবর্তনে উদ্বিগ্ন তাইওয়ানবাসী। চীনা আক্রমণ ঠেকাতে ওয়াশিংটনের দেয়া পূর্ব প্রতিশ্রুতি বহাল থাকে কিনা তা নিয়েও বাড়ছে শঙ্কা। যদিও ট্রাম্প দায়িত্ব নেয়ার কয়েকদিন আগে বিচ্ছিন্ন দ্বীপটির একটি নৌঘাঁটিতে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিতে 2 বছরের চুক্তিতে স্বাক্ষর করে ওয়াশিংটন, কিন্তু এখনও খোলসা করা হয়নি চীনকে ঠেকাতে ঠিক কী পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। দশকের পর দশক ধরে ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্ব বজায় রেখে আসা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে যখন তাইওয়ানের জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তুঙ্গে, তখন আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি করেছে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা। গত বছর লাইচিংতে প্রেসিডেন্ট পদে জয়লাভ করলেও তার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ঘনীভূত হচ্ছে সংকট। দলটিকে বেকায়দায় ফেলতে মরিয়া তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনা মদতপুষ্ট রাজনৈতিক দল কুমিনতাং বা কেএমটি। বর্তমানে প্রস্তাবিত 655 কোটি মার্কিন ডলারের বাজেট থেকে অন্তত 7% কাটছাট চাইছে বিরোধী রাজনৈতিক দল কুমিনতাং ও পিপলস পার্টি। এটি পাশ হলে জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তাইওয়ান বড় হুমকিতে পড়বে বলেও মনে করা হচ্ছে।那不管是要运用美国这边的这些政治利益，或者是我们在地缘政治上的优势等等。মার্কিন অস্ত্রে সজ্জিত হওয়া সত্ত্বেও প্রতিরক্ষা খাতে তাইপের চেয়ে এগিয়ে আছে বেইজিং। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী ছাড়াও এই খাতে তাইওয়ানের তুলনায় প্রায় 11 গুণ বেশি ব্যয় করে চীন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 3 বছর ধরে যুদ্ধ চালিয়ে গেলেও রাশিয়ার অর্থনীতিতে যেন বইছে প্রবৃদ্ধির ফুলঝুরি। আন্তর্জাতিক অঙ্গনে এই ইমেজ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও যুদ্ধে মোটা অঙ্কের বিনিয়োগ করে রাশিয়া ক্রমেই পরিণত হতে যাচ্ছে তলাবিহীন এক ঝুড়িতে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে অর্থ ব্যয়ের কারণেই অসহনীয় চাপ পড়ছে রুশ অর্থনীতিতে, যা কোনোভাবেই স্বীকার করতে রাজি নয় দেশটি। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম।
2022 সালে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরুর পরও রাশিয়ার অর্থনীতিতে সেই আঁচ লাগেনি। যুদ্ধ পরিচালনা করে গেলেও গেল বছর যুক্তরাষ্ট্র আর ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশগুলোর তুলনায় বেশ ভালো প্রবৃদ্ধি হয়েছে দেশটিতে। বেকারত্ব হারও কমেছে উল্লেখযোগ্য হারে। প্রতিরক্ষা বাজেটের কারণে যদিও অভ্যন্তরীণ ব্যয় কাটছাট করতে হচ্ছে, সেটাও সীমিত। ইউক্রেনের সঙ্গে প্রত্যক্ষ আর পশ্চিমাদের সঙ্গে পরোক্ষ এই যুদ্ধ চালিয়েও অর্থনীতির এই স্থিতাবস্থা নিজ দেশের নাগরিক, প্রতিবেশী, এমনকি পুরো বিশ্বের জন্য বার্তা রাশিয়া এখনও দাঁড়িয়ে আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বার্তা দিলেও বিশ্লেষকরা বলছেন রাশিয়া দেখাচ্ছে শুধু ইতিবাচকটাই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন রাশিয়া নিজেদের অর্থনীতি নিয়ে মরীচিকার মতো অবস্থান তৈরি করে রেখেছে। এই দেশের প্রবৃদ্ধি দ্রুত গতিতে হচ্ছে ঠিকই, কিন্তু এই প্রবৃদ্ধি স্থিতিশীল নয়। খুব দ্রুতই এই সমস্যা দৃশ্যমান হবে বলে মনে করছেন তারা, কারণ রাশিয়ার মূল্যস্ফীতি বাড়ছে সুদের হার 2 দশকের মধ্যে সর্বোচ্চ বাড়ানোর পর। Russia is marching full steam ahead into stagflation. It is the most disgusting situation there can be. A stagnant economy with high inflation. Nobody knows how to get out of it. মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রাশিয়ার অর্থনীতি বড় সংকটের মধ্যে রয়েছে। ইউক্রেন ইস্যুতে চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন পুতিন। বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ্য থাকলেও দেশের অর্থনীতিতে যে চাপ পড়ছে তা সামাল দিতে দ্রুতই আলোচনার টেবিলে বসতে হবে পুতিনকে। কিন্তু এই আলোচনার আগে পশ্চিমাদের সঙ্গে খেলছেন পুতিন। কিয়েভকে সামরিক সহায়তা দিতে গেলেই চড়াও হচ্ছে মস্কো। সমরাস্ত্র সরবরাহ করতে গিয়েও অনেক সময় পিছিয়ে যাচ্ছে পশ্চিমারা। একইভাবে অর্থনীতি নিয়ে একই কৌশলে এগোচ্ছেন পুতিন। বিশ্লেষকদের মতে রাশিয়া যদি বছরের পর বছর যুদ্ধে অর্থ ব্যয় করতে পারে, যুক্তরাষ্ট্র হয়তো একটি পর্যায়ে গিয়ে ইউক্রেনকে যুদ্ধবিরতিতে আসতে বলবে, যেটা ক্রেমলিনের পক্ষে যাবে। যুদ্ধে বিনিয়োগ নিয়ে বরাবরই লুকোচুরি করছে রুশ প্রশাসন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে সামরিক খাতে বিনিয়োগের জন্য বিভিন্ন ব্যাংককে বাধ্য করা হচ্ছে ঋণ দিতে। 2024 সালের শেষ দিকে দেশটিতে ব্যক্তিগত ঋণ 71% বেড়েছে। এর মধ্যে 60%ই গেছে যুদ্ধ সংক্রান্ত নানা প্রতিষ্ঠানে। এতে করে প্রতিষ্ঠানগুলো যে কোনো সময় হয়ে পড়তে পারে ঋণ খেলাপি। ব্যাংকগুলোতেও দেখা দিতে পারে তারল্য সংকট। The Ministry of Finance has announced that it will have a much bigger budget deficit this year, between 3 and 4 trillion. They will raise taxes from next year, including the profit tax. বিশ্লেষকরা বলছেন পুতিন এখন ফিনান্সিয়াল টাইম বোমার ওপর আছেন। মূল্যস্ফীতি 2 অঙ্কে ছুঁই ছুঁই। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সেনাবাহিনীতে সমানে সদস্য নিয়োগ দেয়ায় কর্মী সংকট পৌঁছেছে চরমে। বিশ্লেষকরা বলছেন মস্কো কোনোভাবেই একসঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতি স্থিতিশীল রাখতে পারবে না। ভবিষ্যতেও কঠিন সংকটের মুখে পড়তে হবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব এবং বাতিল নিয়ে বিপরীত অবস্থানে ছিল বিসিবি ও ক্লাব কর্মকর্তারা। বিসিবি শর্ত না মানলে লিগ বর্জনের ঘোষণাও দিয়েছিল ক্লাবগুলো। তবে অচলায়তন কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে ক্লাব ক্রিকেট। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। আপনারা জানেন যে কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে। সবশেষ বোর্ড মিটিংয়ে নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিত ঘোষণা করে ক্রিকেট বোর্ড। ওই ঘোষণার মধ্য দিয়েই বিসিবির সাথে ঢাকাই ক্লাবগুলোর সাক্ষাতের দুয়ার উন্মুক্ত হয়। সিদ্ধান্তের পর একদিন বিরতি রেখে বিসিবি কার্যালয়ে ঢাকার সব ক্লাব কর্মকর্তারা। আসে প্রথম বিভাগ ক্রিকেটের অচলায়তন অবসানের ঘোষণা। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমরা লিগটা শুরু করছি। কালকে ইনশাআল্লাহ আমাদের ট্রফি আনভিলিং হবে বিকাল 4টায়, এবং আম্পায়ার্স ব্রিফিং যেটা হয় ক্যাপ্টেন্স এন্ড ম্যানেজারদের জন্য সেটা কালকে বিকালে হবে। আর বৃহস্পতিবার 30 তারিখ সকালে আমরা টুর্নামেন্ট লিগটা শুরু করছি এবং ওপেনিং ম্যাচটা হবে সিলিকন ভ্যালি মাঠে। এই ডিসিশনটা আমরা সবাই ইউনানিমাসলি এগ্রি করেছি। আমাদের যেহেতু একটু টাইম কনস্ট্রেইন আছে, আমাদের প্রিমিয়ার ডিভিশনটা শুরু করতে হবে, সেটা নিয়ে আমরা একটু আলাপ করেছি, এবং আমাদের কোয়ালিফাইং লিগটাও শুরু হবে, সেটা নিয়ে আমরা ক্লাব অফিসিয়ালদের সাথে আলোচনা করেছি এবং তাদের কাছ থেকে তাদের ফিডব্যাকও নিয়েছি। দেশের ক্রিকেটের সাথে খেলোয়াড়দের পাওনা টাকা না দেয়া যেন সংস্কৃতিতে পরিণত হয়েছে। খবর আছে গেল আসরের প্রথম বিভাগ এমনকি প্রিমিয়ার লিগের পাওনাও পরিশোধ করেনি ক্লাবগুলো। তবে এ নিয়ে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এলো আশ্বাসবাণী। আমার ধারণা এটা যত বেশি দিন ওনারা নেবে ক্রিকেটের ততই ক্ষতি। আমার ধারণা 2-4 দিনের ভিতরে এগুলি সব ঠিক করে দিব। প্রথম বিভাগ ক্রিকেট পিছিয়ে যাওয়ায় দেশের একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগেও পিছিয়ে যাচ্ছে। আমরা একটা সিদ্ধান্তে আসছি, সেটা হচ্ছে যে ওনাদের ডিসকাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনভিলিং আর লিগ ওপেনিং এর ডেটটা দিয়ে দিব।
মানে আপাতত কি লিগটা বন্ধ থাকছে? না, লিগ বন্ধ থাকছে না, আমরা নতুন ডেট দিব ট্রফি আনভিলিং এর এবং লিগ শুরু হওয়ার, এবং এটা আপনারা 2-1 দিনের মধ্যে সিসিডিএম থেকে জেনে যাবেন। একটু পিছাচ্ছে। গেল মৌসুমের মতো এবারের ডিপিএলও থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, দাবি পূরণে আশ্বাস মিললেও অর্থ মন্ত্রণালয়ের চিঠি চায় আন্দোলনকারীরা। ওমরা এবং ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি, পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। মূল্যস্ফীতির চাপে দিশেহারা সীমিত আয়ের মানুষ, আয় ব্যয়ের ভারসাম্য রক্ষায় নীতিমালা প্রণয়নের তাগিদ। এবং মাঘের শীতে সজীব উত্তরের কৃষি অর্থনীতি, পণ্য সংরক্ষণ ও বিপণনে ন্যায্যতা প্রতিষ্ঠার অপেক্ষায় ফসলের কারিগর। এতে মানে একটা বেশি পোষায় না, অতে আর কি করি। কৃষি জমি আছে যখন তো কৃষি কাজ করতে হবে, করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টের জীবনযাপন করি। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।